বিএনপি নেতারাই ভারতের দালাল, ভারত প্রত্যাখ্যানের ডাক দিয়ে দলের নেতারা ভণ্ডামি শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিদেশি কোনো প্রভু তাদেরকে আর ক্ষমতায় বসাতে আসবে না। দলটির অন্য নেতারা বলেন, যে কোনো পরিস্থিতির জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে। নির্বাচন ছাড়া আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো সম্ভব না। ইশতিয়াক ইমনের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে দুপুর থেকেই নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। দলের সিনিয়র নেতারাও সমাবেশে যোগ দেন নির্ধারিত সময়ে। আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যে কোনো পরিস্থিতি সামাল দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু নির্বাচনে আসতে ভয় পায়। ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বলেও অভিযোগ করেন ক্ষমতাসীনরা। আমরা জিজ্ঞাসা, কিসের আন্দোলন আপনারা করতে চান? কি বক্তব্য আপনাদের? কি চান আপনারা? দেশবাসী জানতে চায়। নির্বাচনে তারা ভয় পায়, জনগণকে তারা ভয় পায়। নির্বাচনে তারা আসতে চায় না, তারা নির্বাচনে বিশ্বাস করে না। আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি বারবার তারিখ দিয়েছে সরকার হটানোর, কিন্তু কিছু করার ক্ষমতা নেই তাদের। এই সরকারকে, জনগণের সরকারকে উৎখাত করা যায় নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই। ভারতে যারা জন্মগ্রহণ করে এই দেশের বউ হয়েছে, তাদের সর্বপ্রথম তাদের বর্জন করা উচিত। দলের সাধারণ সম্পাদক বলেন, ভারত বয়কটের ডাক দিয়ে বিএনপি নতুন ভণ্ডামি শুরু করেছে। বিএনপি নেতারাই ভারতের দালাল, এমন অনেক উদাহরণ আছে বলেও জানান ওবায়দুল কাদের। ক্ষমতার স্বপ্নে দিব দালালকে। দালাল কারা? ভারত আমাদের বন্ধু। আবারও নাটক শুরু করেছে, শুরু করে খেলা কিন্তু আবারও হবে। ওবায়দুল কাদের বলেন, বিদেশি প্রভুরা বিএনপিকে আর ক্ষমতায় বসাবে না। নির্বাচন ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা। এদিকে আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা ক্ষমতাসীনদের কাছে জানতে চান কোন মুখে বিএনপির সমালোচনা করেন তারা। সন্ত্রাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম, সন্ত্রাস করেই তারা ক্ষমতায় টিকে আছে। গুম খুন করে শেষ রক্ষা হবে না, যেমনভাবে অতীতের কোনো স্বৈরাচারের হয়নি। রাজধানীতে যুব দলের সমাবেশে এসব বলেন বিএনপির নেতারা। বিস্তারিত জানাচ্ছেন শফিক আহমেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে এই সমাবেশ। যুব দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীও ছিল তৎপর। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারকে মামলাবাজ এবং ধোঁকাবাজ হিসেবে মন্তব্য করেন। একই সুরে বক্তব্য দেন বিএনপির অন্য সিনিয়র নেতারাও। এই একটা অবস্থার মধ্যে নির্বাচন ব্যবস্থাকে ফেলেছে একটা ক্যারিকেচার, একটা তামাশা, একটা কৌতুক। আমরা এই জন্য দেশ স্বাধীন করিনি ভাই। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। জনগণ ভোট দিক বা না দিক, জনগণ খাক বা না খাক, ক্ষমতায় টিকে থাকতে হবে। বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগ দেশের ব্যাংক, বিমা, ডলার এবং রিজার্ভ সব খেয়ে ফেলেছে। ব্যাংক লুটপাট করে শেষ করে দিয়েছে। ব্যাংকের নতুন নতুন আইন করছে, যারা ঋণ খেলাপি, যারা ব্যাংক লুটপাট করছে তাদের স্বার্থে। এমনকি বাংলাদেশ ব্যাংক, যেটা নিয়ন্ত্রণ করার কথা কেন্দ্রীয় ব্যাংক, তারাও আজকে একই সঙ্গে যুক্ত হয়েছে। টাকা খাইছে, ডলার খাইছে, এখন নদী খাওয়া বাকি আছে। স্বামীর প্রভাতলিতে ওনারা নতুন পাওয়ার প্ল্যান্টের জন্য নদী কিনেছে। ক্ষমতার জন্য আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, অতীতে কোনো স্বৈরাচারী সরকার হত্যা, গুম করে ক্ষমতায় টিকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না। নমরুদ, ফেরাউন,
হিটলার কেউ টিকে থাকতে পারে না এই ব্যবস্থা করে নির্যাতন করে। শফিক আহমেদ, ৭১, ঢাকা। বাংলাদেশের রাজনীতিতে ভারত আমেরিকা নিয়ে পাল্টাপাল্টি কার্ড খুব দেখা যায়। দুই দলই অভিযোগ করে পরস্পরের প্রতি কে কার প্রভু। এখন যেমন ভারত কার্ড খেলছে দুই দলই। এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এমপি এবং সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শওকত মাহমুদ, আপনি একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এখন আপনি স্বতন্ত্র রাজনীতি করছেন। বিএনপি যে অভিযোগ করছে আওয়ামী লীগ দেশ চালাচ্ছে না, দেশ চালাচ্ছে অন্য কেউ, আপনি বিএনপির এই অভিযোগকে আসলে কিভাবে দেখেন? দেখুন, আজকের সমাবেশে ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন, তিনি অদৃশ্য শক্তি বলতে আসলে ভারতকে বুঝিয়েছেন, কিন্তু ভারতের নামটি নেন। এর আগের জনসভা এবং বিভিন্ন অনুষ্ঠানে বিএনপি নেতারা ভারতের সমালোচনা করেছেন এবং বর্তমান সরকারকে ভারতের তল্পিবাহক সরকার বলে উল্লেখ করেছেন। এবং সে বিষয়ে আমি মনে করি যে এটা খুব আলোচিত বিষয় এখন, এবং বাংলাদেশের রাজনীতিতে ভারত অত্যন্ত আলোচিত এবং ভারতকে পণ্য বয়কটের সামাজিক চেষ্টা এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা শুনছি। যে কথাটি ভারত প্রসঙ্গে আসার একটা বড় কারণ হচ্ছে বর্তমান সরকারের মন্ত্রীরাই কিন্তু ভারতের ইস্যুটাকে কিন্তু সামনে এনেছে। আপনার মনে আছে নিশ্চয়ই, নির্বাচনের আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব মোমেন, তিনি চট্টগ্রামে সংখ্যালঘুদের এক সমাবেশে প্রথম উল্লেখ করেন যে আমি ভারতকে বলে এসেছি যাতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখে। একই সঙ্গে এরপরে আমরা নির্বাচনের পরে জনাব ওবায়দুল কাদেরের বক্তব্য শুনলাম যে ভারত পাশে ছিল বলে আমরা বড় চক্রান্তকে এড়িয়ে নির্বাচন সফল করতে পেরেছি। কিন্তু কি চক্রান্ত সেই কথাটি তিনি কিন্তু বলেন। এখন এটা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ নেতাদের বক্তব্য, এবং কেউ কোনো কোনো মন্ত্রী এও বলেছেন যে ভারতের সমালোচনা করলে সহ্য করা হবে না। এই বিষয়গুলোর কারণেই কিন্তু বিএনপি বা বিরোধী দল তারা এই সরকারের ভারত নির্ভরতার বিষয়টিকে অত্যন্ত ব্যাপকভাবে তারা বক্তব্যে নিয়ে আসছে। এখন বিষয়টা হচ্ছে যে ভারতও কিন্তু নির্বাচনের আগে ভারতীয় মিডিয়া বা ভারতের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক তারা কিন্তু বলেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের থাকা এটা অত্যন্ত বাঞ্ছনীয় আঞ্চলিক স্থিতিশীলতার সাথে। যদিও আঞ্চলিক স্থিতিশীলতা এখন কোথায় আছে, স্থিতিশীলতা পাহাড়ের অবস্থার কারণে আমরা মনে করি স্থিতিশীলতা ক্ষুণ্ণ হচ্ছে, সেই কথায় মিল নাও থাকতে পারে। কিন্তু ভারতও যেমন ভাবে এই সরকারের এই নির্বাচন এবং নির্বাচনের বিজয়কে ওন করছে, একইভাবে আমাদের সরকারের মন্ত্রীরাও সেটা ওন করছে। এবং সর্বশেষ আপনি যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ভারতীয় পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক সফরের সময় বললেন যে ভারত আমাদের অতি নিকটের বন্ধু, বেইজিং একটু দূরের। এর মধ্য দিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বেইজিং এবং ভারতের বন্ধুত্বের মাত্রাটা তিনি নিরূপণ করলেন। এর ফলে এটা সরকারের জন্য একটা খুব অস্বস্তিদায়ক অবস্থা, কারণ সরকার মুখ ফুটে এতদিন কিছু বলেন, কিন্তু রাজনীতিতে এই ভারত ইস্যুটা বা ভারত মানে বিষয়টা খুব সরাসরি ভাবে চলে এসেছে। বিএনপি যে কথাটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান সরকারের পেছনে ভারত অত্যন্ত সক্রিয়ভাবে সাপোর্ট দিয়ে কাজ করছে, পলিটিক্যাল এবং একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভারত সহযোগিতা করছে বা ভারতের প্রেসক্রিপশন মোতাবেক চলছে, অভিযোগটি তারা করছে। এখানে আপনারা দেখবেন যে ভারত বর্তমান সরকার বাংলাদেশের বর্তমান সরকারের একটা অস্বস্তিতে ফেলেছে যে তিস্তা প্রকল্পে তারা অর্থায়ন করতে চায়, অথচ এটা চীনারা অনেক আগে থেকেই অর্থায়নের আগ্রহ দিচ্ছে। এই প্রস্তাবটি দিয়ে ভারতের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশকে একটা অস্বস্তির মধ্যে ফেলা হয়েছে। তো একই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের কতগুলি অমীমাংসিত ইস্যু, যেমন তিস্তার পানি দিচ্ছে না, কিন্তু তিস্তার এই পারের প্রকল্পকে তারা বাস্তবায়ন। এই কারণে বিএনপি নেতারা বলছেন, এবং ভারত ইস্যুটা যেহেতু আলোচিত এবং জনমনে ভারতীয় পণ্য, এবং একই সঙ্গে যে ভারতের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের একটা প্রভাবও আমরা খুব কৌতূহল সঙ্গে ভারতের নির্বাচন লক্ষ্য করছি। সেই কারণে বিএনপির অভিযোগের এটা হচ্ছে একটা জনমনে এই ধরনের একটা আলোচনা আছে, যে আলোচনাকে অস্বীকার করা যাবে না বর্তমান সরকারের ভারত নির্ভরতা।
আহমদ হোসেন, কি বলবেন, কেন বিএনপির এই বক্তব্য যে আপনারা নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি? শওকত মাহমুদ যেমন বললেন যে অদৃশ্য শক্তি বলতে বিএনপি আসলে ভারতকেই বোঝাচ্ছেন, তার মত। মানে এই অভিযোগ আসলে কেন করছে বিএনপি? আপনাদের কোনো প্রভু আছে? আমাদের প্রভু তো দেশের জনগণ। হ্যাঁ, দেশের বাইরে বন্ধু আছে, আমাদের ভারত আমাদের নিকটতম বন্ধু, এটা তো অস্বীকার করার জো নেই। আর ৭১ যখন বিপদে পড়েছিলাম, মুক্তিযুদ্ধে গিয়েছিলাম আমার দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে আহ্বানে, তখন কিন্তু ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, রাশিয়া দাঁড়িয়েছিল। তা আমার এই পরীক্ষিত বন্ধুকে অস্বীকার করা মানে অকৃতজ্ঞতা প্রকাশ করা। তার মানে এই নয় আমার স্বাধীনতাকে আমি বিকিয়ে দেব। আমার স্বাধীনতা আমার কাছে, আমার দেশ আমার কাছে, আমাদের জবাবদিহিতা আমাদের জনগণের কাছে। অদৃশ্য শক্তি তো আমাদের কাছে নেই। অদৃশ্য শক্তির বলয়টা হচ্ছে বিএনপি, আর বিএনপির কাজ হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন। পাকিস্তানের যেমন ক্যাম্পেইন অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন, পাকিস্তানের রাজনীতি হচ্ছে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করো, তেমনি ভাবে বিএনপিও চায় ইন্ডিয়ার সাথে যুদ্ধ করা, ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলা, মানে হিন্দু বিরোধী কথাবার্তা বলা, সাম্প্রদায়িক রাজনীতি ছড়িয়ে দেওয়া। যেমন বিএনপির চেয়ারপারসন আজকে তিনি বলেছিলেন নৌকায় ভোট দিলে মসজিদের আজান বন্ধ হয়ে যাবে, নৌকায় ভোট দিলে মসজিদে উলুধ্বনি হবে, নৌকায় ভোট দিলে আপনার ফেনী পর্যন্ত ভারত হয়ে আসবে। কিন্তু আজকে আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই যে আজকে কি মসজিদে আজান বন্ধ হয়ে গেছে? আজকে কি ফেনী পর্যন্ত ভারত হয়ে গেছে? আজকে কি মসজিদে উলুধ্বনি হচ্ছে? এগুলো হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কে দেওয়া, হিন্দু বিরোধী কথাবার্তা বলা এবং ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা মানেই হচ্ছে অ্যান্টি হিন্দু কমিউনিটির বিরুদ্ধে কথা বলা। বিএনপি হচ্ছে একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল। এবং না, আপনি বলছিলেন যে আপনাদের প্রভু নেই কিন্তু বন্ধু আছে। আপনি ঐতিহাসিক সম্পর্কগুলো উল্লেখ করলেন। বিএনপির যে অভিযোগ, মানে বন্ধুদের পরামর্শে কি আপনারা শোনেন দেশ চালানোর ক্ষেত্রে? বন্ধুদের পরামর্শে কি দেশ চালান? না, বন্ধুদের পরামর্শ দেশ চালাবো কেন? আমাদের দেশে গভর্নমেন্ট আছে না, লেড বাই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা গভর্নমেন্ট আছে, ক্যাবিনেট আছে, পার্লামেন্ট আছে। কাজে আমার দেশের গভর্নমেন্ট ডিসিশন নেয়, কোনো দেশের পরামর্শে আমার দেশ চলে না। এই যে বাজেট আসছে, বাজেট কি বাইরের দেশ বানিয়ে দেবে, অন্য দেশ বানিয়ে দেবে? বরঞ্চ বিএনপি আকাশের দিকে তাকিয়ে থাকে কখন আমেরিকার দূত আসছে, কে আসছে। যেমন এখন আমেরিকার রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে, আরেকজন আপনার এই অঞ্চলের যিনি দায়িত্বপ্রাপ্ত, যিনি কূটনীতিক, তিনি আসছেন। তারা আসলেই তারা উঠে লেগে যায়, হাসি খুশিতে লেগে যায় যে এই বুঝে আমাদের জন্য কোনো ভালো বার্তা নিয়ে আসছি। বিএনপি অপেক্ষায় ছিল এবং আপনি জানেন নির্বাচনের আগে ক্যাম্পেইনও করেছে এই গভর্নমেন্ট থাকতে পারবে না, শেখ হাসিনাকে রিজাইন করতে হবে, আমরা পালিয়ে যেতে পারবো না, আমাদের রাস্তাঘাট নেই। ইতিহাস প্রমাণ করেছে জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আছে, নির্বাচনী রায়ের মধ্যে তারা বলেছে। আহমদ হোসেন, আপনি বলছিলেন যে বিএনপি দেবে না। জি, আপনি বলুন। আহমদ হোসেন, আপনি উল্লেখ করছিলেন যে বিএনপি পাকিস্তানের ভাষায় কথা বলে, পাকিস্তানের ভাষায় যদি কথা বলে তাহলে আজকে ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি নেতারা ভারতের দালাল, ভারত প্রত্যাখ্যানের ডাক দিয়ে তারা ভণ্ডামি করছেন। তাহলে ওবায়দুল কাদের আসলে কেন বললেন যে ভারতের দালাল বিএনপি যদি তারা পাকিস্তানের ভাষায় কথা বলে? আপনি আমাকে আবার রিপিট করুন, ভারতের দালাল বলতে উনি বুঝিয়েছেন, আমি জানি না কি বলেছেন। আমি যেটা বলেছি যে পাকিস্তানের দায়িত্বটা কি, অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন করা, তেমনি বাংলাদেশের বিএনপির কাজ হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন করা। অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন করা মানেই আওয়ামী লীগের বিরুদ্ধে ক্যাম্পেইন করা, মানুষকে বোঝানো যে আওয়ামী লীগ হচ্ছে ভারতপন্থী, ভারতের দালাল, এটা বোঝানো যাতে মানুষ আমাদেরকে বর্জন করে না। তাহলে আপনারা তো বলছেন যে তারা দালাল, মানে অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন। হ্যাঁ, দালালের তো প্রকৃষ্ট উদাহরণ আছে। যেমন আপনি জানেন প্রথমবার যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন, প্রাইম মিনিস্টার হলেন, তখন তাদের ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান আছেন পলাতক আসামি তারেক জিয়া,
তিনি তখন চিঠি লিখলেন দাদা সেই নরেন্দ্র মোদীর কাছে, কাকা বাবু নমস্কার নমস্কার নমস্কার, আপনাকে পাত্রে সালাম জানাচ্ছি, আপনি অভিনন্দন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, এমন চিঠি লিখেছিল। বা চামচাগিরি যাকে বলে, সেই চামচাগিরি করার জন্য তারা অনেক চেষ্টা করেছে, চিঠিও দিয়েছে এবং পালিয়ে তারা ভারতেও গিয়েছে এই ভারতের গভর্নমেন্টকে ম্যানেজ করার জন্য। আসলে তো পরোক্ষভাবে তারাই দালাল, আমরা কোনো দালাল নই। আমরা আপনার কাছে আবার আসবো আহমদ হোসেন। শওকত মাহমুদ, মানে বাংলাদেশের রাজনীতিতে এই যে ভারত কার্ড, আমেরিকা কার্ড, এটা আসলে মানে কেন চলে? দুই দলই এটা যখন সুযোগ হয় এটা ব্যবহার করার চেষ্টা করে, মানে এই কার্ডটা কেন জনপ্রিয়, কেন চলে? শওকত মাহমুদ। এই কার্ডটা চলার পেছনে বড় কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা আন্তর্জাতিক পরাশক্তির রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছে তার ভৌগোলিক অবস্থানের কারণে। এবং বাংলাদেশে এমন একটা গুরুত্বপূর্ণ অঞ্চল যেখানে অনেক সম্পদ আছে, তেল সম্পদ আছে বঙ্গোপসাগরে, একই সঙ্গে মিয়ানমারের অবস্থা বলুন, ভারতের সেভেন সিস্টার্সের অবস্থা বলুন, এবং চীন এবং ভারতের এই অঞ্চলে তার প্রতিযোগিতা এবং আমেরিকার এখানে একটা প্রভাব সৃষ্টির চেষ্টা, সব মিলিয়ে বাংলাদেশ এখন করেছে। এবং বাংলাদেশের বর্তমান সরকারও বিভিন্ন পরাশক্তিকে সকালে এক পরাশক্তির সঙ্গে বিকালে আরেক পরাশক্তির সঙ্গে এগুলো মিলিয়ে ঝিলিয়ে তারা এমন ভাবে পরিবেশ তৈরি করেছে যে সবার একটা আগ্রহ তৈরি করেছে, এবং আগ্রহটা এটা অনেকদিন থাকবে। তবে আপনি যে কথাটি আগে বলেছেন, ওবায়দুল কাদের বিএনপিকে ভারতের দালালও বলেছেন, এই কথাটা এইভাবে আমি বলতে চাই না। আমি মনে করি না বিএনপি ভারতের দালাল। তবে এই কথা অস্বীকার করা যাবে না, বিএনপি এন্টি ইন্ডিয়ানিজম থেকে বিএনপি অনেক সরে গেছে। বিএনপি কেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলই, ইসলামী দল থেকে শুরু করে আলেম সমাজ, সবাই কিন্তু এন্টি ইন্ডিয়ানিজম থেকে সরে গেছে। এই সরে যাওয়ার বিষয়গুলো আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একটা হচ্ছে যে বিএনপি কে মধ্যে এই ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ভারতকে খুশি না করলে বাংলাদেশের ক্ষমতায় আসা যাবে না, এবং বিএনপি 20 দলীয় জোট ভেঙে দিয়েছে। জামাত ইসলামী ও অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে তার সম্পর্ক সেই আগের গাঠবন্ধনকে সে ছিন্ন করেছে, এবং সে বিভিন্ন ইস্যুতে দেখাতে চেয়েছে যে তারা ইসলামকে নিয়ে তারা অতটা উদ্বিগ্ন নন, এবং ভারতের বিরুদ্ধে যেই বিষয়গুলো আগে বিএনপি বলতো এখন সেভাবে বলেন। ভারতীয় পণ্য বয়কট সেটা বিষয় অন্য জিনিস, কিন্তু আমরা দেখছি ধারাবাহিকভাবে এই জায়গা থেকে সরে গেছে। এবং ভারতেও বিএনপির বিভিন্ন প্রতিনিধি দল গেছে, তারা ভারতের নীতি নির্ধারকদের সঙ্গে তারা সম্পর্ক করার চেষ্টা করেছে, এটা আমরা প্রকাশ্যেই দেখেছি। এটা বিএনপির অনেক সমর্থককে, নেতাকে হতাশ করেছে, কারণ এটা যদি মনেই করা হয় যে ভারতকে তুলনা করে ক্ষমতায় আসা যাবে না, সেই কারণেই ভারতের এই আজকের যে এই উল্লম্ফন বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরীণ বিষয়, এটাও একটা বিরোধী দলের এই ধরনের তৎপরতার কারণে হয়েছে। এবং আপনার মনে আছে যে নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে বাংলাদেশের সকল দলের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এই কথাটা কি মিন করে? কারণ এতদিন বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভারতের সরকার শুধু আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখে আর কারোর সঙ্গে, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সকলের সঙ্গে তাদের যোগাযোগ আছে। আপনি আরেকটা স্টেটমেন্ট, যারা মির্জা আব্বাস বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য, তিনি এই সম্প্রতি জেল থেকে বেরিয়ে একটা কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে বিএনপি একটা চক্রান্তের পড়েছিল এবং সেই চক্রান্তের কারণে বিএনপি কে নির্বাচন থেকে দূরে সরে রাখা হয়েছে। চক্রান্তটা কি তিনি সেই খোলাসা করেনি, ব্যাখ্যা করেন। কিন্তু আমি নিজে থেকে একটা ব্যাখ্যা আমি তৈরি করতে চেষ্টা করেছি, যেটা হয়তো সঠিক নাও হতে পারে। হ্যাঁ, ব্যাখ্যাটা এরকম যে বিএনপি হয়তো ভারতীয় কোনো ফাঁদের মধ্যে পা দিয়ে তারা এই নির্বাচন থেকে দূরে সরে ছিল, কারণ বিএনপির নীতি নির্ধারক অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং দীর্ঘদিন ধরে অবস্থান করছেন, এবং তিনি বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যানের ঘনিষ্ঠ। ভারতের কারণে এই হয়তো বলা হয়েছে, আপনি দেখবেন যে ভারতীয় সাংবাদিকরা লেখালেখি করছিলেন যে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করবে ৩রা নভেম্বর। এই ধরনের লেখালেখিতেও কিন্তু বিএনপিকে বিভ্রান্ত করা হয়েছে। তো এই যে চক্রান্তের কথা বলা হলো, এই চক্রান্তটা কি? ওবায়দুল কাদের সাহেব বললেন যে
মার্কিন যুক্তরাষ্ট্রের নাম নেন, তিনি বলছেন যে নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হয়েছিল, ভারতের কারণে আমরা সেই চক্রান্ত উতরে আমরা নির্বাচন করতে পেরেছি। কথাগুলি মিলালে কি দাঁড়ায়? আমি মনে করি যে বিএনপির মধ্যেও ভারতের প্রভাব আছে এবং বিএনপির অনেকগুলো নীতি, যেটা ইসলামী বক্তব্য, তারপরে এখন ধরেন ভারতে একটা নির্বাচন হচ্ছে যেখানে নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আমরা পার্শ্ববর্তী দেশ হিসাবে 90% মুসলমান বাস করেন। নরেন্দ্র মোদী বিজয়ী হলে সেটা আমাদের পরিণতি কি হতে পারে সেই বিষয়ে তো বিএনপি কথা বলতে পারে, সেটা বলছেন না। একই সঙ্গে ভারতের যে নাগরিকত্ব আইন চালু হয়েছে, যেটা শুধুমাত্র হিন্দুরা আশেপাশের দেশ থেকে গেলে তাদের নাগরিকত্ব অন্যদের দেওয়া হবে না, এটা নিয়ে ভারতের ভেতরেও সমালোচনা হচ্ছে। কিন্তু আমরা রাজনৈতিক দল, ক্ষমতাসীন অথবা বিরোধী দল, আমরা কেউ কিছু কথা বলছি। জি, এই বিষয়গুলো মিলালে একটা সিদ্ধান্ত আসলে আপনি যেটি ব্যাখ্যা করছিলেন। আহমদ হোসেন, মানে ভারতীয় পণ্য বয়কটের ডাক, এটা আসলে কিভাবে দেখেন? সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিএনপির কোনো নেতার পক্ষ থেকেও এই ডাক এসেছে। ভারতীয় পণ্য বয়কট করে আবার তারাই তো ভারতীয় পণ্য ঘরে নিয়ে গেছে। বাজার থেকে ভারতীয় পণ্য কিনে, বাজার থেকে ভারতীয় জিনিসপত্র কিনে তাদের সংসারে গিয়েছে, পেঁয়াজ কিনেছে, আপনার চিনি কিনেছে, সবকিছু কিনছে। না মানে তারা কিনছে সেটা কি নিশ্চিত, নাকি আপনি ধারণা করে বলছেন? আপনার কি মনে হয়? না, আমার মনে হয় দিয়ে তো কিছু হয় না আসলে। না, আপনি তো জানেন তারা তো ভারতীয় পণ্য বর্জন করেছে। এটা একটা বাস্তব বিবর্জিত একটি বক্তব্য। বিএনপি হচ্ছে একটা বাস্তব বিবর্জিত পার্টি, যে পার্টি বাস্তবতাকে জানে না, বুঝে না, সেই কারণে বারবার তারা নির্বাচনকে বর্জন করে। আপনি বলুন, নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার অন্য কোনো পন্থা আছে? হ্যাঁ আছে, থাকতে পারে। জিয়াউর রহমান যেমন খুন করে বঙ্গবন্ধুকে 15 আগস্টে খুন করে ক্ষমতায় এসেছিল, আবার কি তারা জিয়াউর রহমান করতে চায়? কাজে জিয়াউর রহমান তো আসবে না, ইতিহাস সে জায়গায় যাবে না। আমরা আজকে যাচ্ছি অগ্রগামী দেশে গিয়ে যাচ্ছে, উন্নয়নের পথে গিয়ে যাচ্ছে, আর আজকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 4 বার প্রাইম মিনিস্টার, ইনক্লুডিং 1 বার, 5 বার। ইতিহাসে কিন্তু খুব কমই আছে 5 বার প্রাইম মিনিস্টার হওয়া। বাট চ্যালেঞ্জকে যিনি জয় করতে পারেন উইথ কারেজ অ্যান্ড দেশপ্রেম এবং উইজডম, প্রজ্ঞা দিয়ে, তিনি তো আসল নেতা। নেতৃত্ব কাকে বলে? যিনি জয় করতে পারেন। শেখ হাসিনা আজকে জয় করেছেন দেশকে, দেশের জনগণকে, ইতিহাসকে। সেই জন্য আজকে শেখ হাসিনা লিডার অফ বাংলাদেশ, তিনি বাংলাদেশের নেতা, আনপ্যারালেল লিডার অফ বাংলাদেশ, আর কেউ নেতা। আহমদ হোসেন এবং শওকত মাহমুদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।